প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। একজন হলেন এলাহি নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক, আরেকজন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। এলাহি নওয়াজ খান, আপনি নিশ্চয়ই দেখেছেন ব্রিটেনের খুব বিখ্যাত পত্রিকা দ্য ইকোনমিস্ট 24-এর বর্ষসেরা একটা তালিকা করেছে, এবং তারা সবসময় এই কাজটি করেন ডিসেম্বর মাসের শেষ দিকে এসে। এবং সেই বর্ষসেরা দেশের তালিকায় এবার বাংলাদেশের নাম রয়েছে। বাংলাদেশের নাম কেন আসলো এই ব্যাখ্যাটা কিন্তু এই প্রতিবেদনে তারা উল্লেখ করেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক এবং বিপুল প্রভাবের মধ্যে একটা পত্রিকা, একটা ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট প্রভাব নিয়ে এখনও পাঠকের কাছে সমাদৃত হয়ে আছে এবং বিশ্বাসযোগ্যতার জায়গায় আছে, এবং তারা প্রতি বছরই এই কাজটা করে থাকে। এবং আপনি জানেন যে ইকোনমিস্টে কিন্তু একটা ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট আছে, যেটা এই ইকোনমিক গ্রুপের একটা অন্যতম জায়গা, যেটা সারা পৃথিবীতে তারা এই ইউনিটটা কাজ করে থাকে, এবং তারা সমাজের আভ্যন্তরীণ গতি পরিবর্তন, অর্থনৈতিক বিষয় এবং ডেমোক্রেসির ব্যাপারটা কত দূর, এই ব্যাপারে তারা সব মনিটর করে থাকে। তারপরে তারা এটা সামনে নিয়ে আসে, বিশ্ববাসীর কাছে নিয়ে আসে। এই বছর তারা বাংলাদেশকে শীর্ষে নিয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ইকোনমিক্স প্রাধান্য দিয়েছে সেটা হলো যে একটা ফ্যাসিজমের পতন এবং একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা একটা জাতি কতদূর এগিয়ে নিয়ে যাচ্ছে সেই প্রক্রিয়াটা তারা গভীরভাবে পর্যালোচনা করেছে। এবং অর্থনৈতিক যে বিশৃঙ্খলা চলছিল বা বিশৃঙ্খলা, সেটাকে তারা প্রাধান্য দিয়ে বলেছে যে এটা একটা স্থিতিশীলতা অর্থনীতিতে এসছে। তো এই বিষয়টা আসলে আপনি জানেন যে এইসব পত্রিকা সারা পৃথিবীতেই গণতন্ত্রের যে যে ব্যাপারটা, এটাকে প্রাধান্য দিয়ে থাকে। শেষ আছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এবং বাংলাদেশে যে উন্নয়নের কথা বলা হচ্ছিল সেটা মূলত একটা মানে কুক্ষিগত ডেভেলপমেন্ট যেটাকে বলা যায়। সেই কুক্ষিগত ডেভেলপমেন্ট থেকে একটা গণতান্ত্রিক সরকার কিভাবে একটা স্থিতিশীল অর্থনীতি নিয়ে যেতে পারে তার একটা নমুনা ইতিমধ্যে আমরা এই বিগত সরকারের পতনের পরে বর্তমান যে সরকার আসছে তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় ইকোনমিস্ট এটাকেই একটা প্রধান বিষয় হিসেবে তারা আরেকটা প্লাস পয়েন্ট যোগ করেছে, সেটি হলো যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে পথটা তৈরি হয়েছে এবং সেই পথের একটি অংশ হলো বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে, এই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করেছে। না, আমি তো ডেমোক্রেসিকে যদি মানে খুব কার্যকর করতে হয় তাহলে আমাদের যে রাষ্ট্রর যে ঘুণে ধরা যে প্রশাসন যন্ত্র, যেখানে নানাভাবে কায়েমি স্বার্থ কাজ করছে, সেই জায়গাগুলি তো অবশ্যই সংস্কার করতে হবে। এটার সঙ্গে ডেমোক্রেসিকে অর্থবহ করার সঙ্গে রাষ্ট্রের এই সংস্কারগুলি অপরিহার্য। এই সংস্কার না হলে, যেমন ধরেন ইলেকশন কমিশন যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে না পারে, তাহলে তো এই সংস্কারের দরকার নেই। এটাকে যেহেতু আমরা গত 15 বছর দেখে আসছি যে ইলেকশন কমিশন কিভাবে কাজ করেছে এবং দিনের ভোট, রাতে দামি নির্বাচন ইত্যাদি করে আসছে, সুতরাং এটা সংস্কার না হয়ে আপনি ডেমোক্রেসি এখানে প্রতিষ্ঠা করা সম্ভব না। রেজাউল করিম রনি, আপনি নিশ্চয়ই প্রতিবেদনে দেখেছেন, এবং সেখানে 4টি দেশ নিয়ে আসলে প্রতিযোগিতা হয়েছিল। বাংলাদেশ, সিরিয়ার কথা এলাহি নওয়াজ খান উল্লেখ করলেন, আর এটা হলো পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আর্জেন্টিনা, 5টা দেশ মূলত। এটা হয়েছে যে এই ইকোনমিস্ট একটা কথা বলেছেন যে আমাদের বিজয়ী বাংলাদেশ তারাও এক সুরের শাসককে উৎখাত করেছে। গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি 17.5 কোটি মানুষের দেশটিকে 15 বছর ধরে শাসন করেন। দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যা হাসিনা একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃত্তির নেতৃত্ব দিয়েছেন, কিন্তু পরে দমন পীড়ন শুরু করেন, নির্বাচনে জালিয়াতি করেন, বিরোধীদের কারাগারে ভরেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন। তার আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। তারা আসলে সবই জানে। দেখেন, এইটা বাংলাদেশের বিজয়ের পরে আমি মনে করি আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে উল্লেখ করা যেতে পারে। আপনি বলেন যে 5টা দেশের মধ্যে বেসিক্যালি প্রতিযোগিতা হয়েছে এটা সিলেকশনের ক্ষেত্রে। সিরিয়াতে কিন্তু ধরেন দীর্ঘ প্রায় 10 বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলতেছে, প্রায় ধরেন 1.5 মিলিয়ন মানুষ ইতিমধ্যে মানে নিহত হয়েছে, এবং অনেকগুলো বিদ্রোহী গ্রুপ
তার যাদের মতো করে যুদ্ধ করতেছিল তারা শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে একটা অতর্কিত অভিযানের মধ্যে দিয়ে বাশার আল আসাদের পতন ঘটাইছে। কিন্তু বাংলাদেশে কিন্তু ব্যাপারটা ওইরকম ঘটে নাই। বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখানে সংগ্রামটা কিন্তু একটা গণতান্ত্রিক উপায়ে হচ্ছিল। এখানে কিন্তু কোনো সশস্ত্র নয় এবং একতরফাভাবে বিরোধী ভয়েস, বিরোধী শক্তি, বিরোধী দলগুলো মার খাচ্ছিল। আপনার হয়তো মনে থাকবে বিএনপি যখন শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়াইতো, পুলিশ এসে পিটায় যেত, তারা বলতো আবার আমরা কঠোর আন্দোলন করব, ঈদের পরে কঠোর আন্দোলন করব। এটা নিয়ে একটা হাসি ঠাট্টার ব্যাপারে পরিণত হয়েছিল। কিন্তু কেন বিএনপি বা বিরোধী দলগুলো এই ধরনের আন্দোলন করলো? এই ধরনের আন্দোলন করলো কারণ ধরেন একটা আমরা জানি ফ্যাসিস্ট শক্তি তো ব্রুটালি তার রাষ্ট্রীয় বাহিনী, অস্ত্র, বন্দুক এগুলোকে ব্যবহার করে। কিন্তু আপনি যেহেতু গণতন্ত্র কায়েম করবেন, গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তি, ফলে গণতান্ত্রিক আন্দোলনটা আপনার ফ্যাসিবাদের ভাষায় তো হইতে পারে না, ফ্যাসিস্টের ভাষায় হইতে পারে না। আসলে আপনার জন্য নির্যাতিত হওয়া ছাড়া আর কোনো পথও খোলা নেই। হ্যাঁ, এইখানে সিরিয়ার দিক থেকে বাংলাদেশের যে তফাৎটা, আমি সরাসরি আপনার উত্তরে যদি আসি, তারপরে যেটা হইলো এই 15 বছরের অত্যাচার, সংগ্রাম, জেল, জুলুমের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদের চরিত্রটা দুনিয়ার সামনে উন্মোচিত হলো। এবং পরে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, এটা ছাত্র জনতার বিপ্লব আমরা বলতেছি, ছাত্র জনতা এবং এই জনতারা বেসিক্যালি রাজনৈতিক সমস্ত সংগঠন, আওয়ামী লীগ ছাড়া, হ্যাঁ, এটা জনতার অংশ হিসাবে এই যে অভ্যুত্থানটা হইলো, কিন্তু লেড বাই, মানে আন্দোলনের নেতৃত্ব দিল কারা? নেতৃত্ব দিল জেনজি জেনারেশন। এইটা পৃথিবীর ইতিহাসে প্রথম জেনজি অভ্যুত্থান। ফলে এই কারণে অন্যান্য দেশের ব্রুটাল সশস্ত্র সংগ্রাম, মিলিয়ন মিলিয়ন মানুষের হত্যাকাণ্ডের ঘটনার পরেও বাংলাদেশ 1 নম্বর আগে আসলো, কারণ ওই ঘটনাগুলো একদমই আলাদা। এবং সেই ঘটনাগুলো, এবং আরব স্প্রিংয়ের কথাও যদি আমরা ধরি, সেইখানে অভ্যুত্থানের পরে বা ধরেন আপরাইজিংয়ের পরে, বিপ্লবের পরে গণতন্ত্র ফিরে আসবে এই গ্যারান্টি দিতে পারতেছে না। এবার মিশরের ইতিহাস আমরা জানি এবং অন্যান্য দেশের, আপনার লিবিয়ার অবস্থা দেখেন কি অবস্থা, মানে পুরো মিডল ইস্টে এবং আর্জেন্টিনা, যে দেশগুলোর নাম আপনি বললেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অবস্থা আসলেই হেলদি। মানে আমরা ডিরেক্ট ডেমোক্রেটিক প্রসেসে ঢুকে গেছি অভ্যুত্থানের পরে। হ্যাঁ, এবং ডিরেক্ট আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্ট পেয়ে গেছি একটা, এবং ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রথম কাজই হলো একটা বেসিক সংস্কার, যেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার, এগুলি করে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের দিকে নিয়ে যাওয়া। এবং দীর্ঘদিন যে মানুষ ভোটাধিকার বঞ্চিত, প্রায় ধরেন 1.5 দশক ধরে, হ্যাঁ, আমি তুমি ডামি নির্বাচন দেখলাম, রাতের ভোট দেখলাম আমরা, হ্যাঁ, তো এই যে ধরেন তামাশা, হ্যাঁ, আওয়ামী লীগ যে ভোটারবিহীন নির্বাচনের যে একটা সংস্কৃতি গড়ে তুলছিল, সেখান থেকে ভোট দেওয়ার মানুষের মধ্যে একটা আপনার ধরেন যে দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে, সেই দিকে ফেরার একটা ডিরেক্ট সুযোগ, মানে একদম সরাসরি সুযোগের দিকে আমরা হাঁটা শুরু করলাম। এইটা খুবই ফ্যাসিনেটিং, যেটা অন্য, আমি মনে করি যে আপনি যে দেশগুলোর কথা বললেন, সেই দেশগুলো থেকে যে বাংলাদেশকে একদম আপনার ধরেন যে সরাসরি এগিয়ে রাখলো, তার প্রধান কারণ হলো যে এটা পৃথিবীর ইতিহাসে প্রথম জেনজি রেভলিউশন, এবং এই রেভলিউশনের মধ্যে দিয়ে আপনি ডিরেক্ট একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে ঢুকে যাচ্ছেন। আপনার ওই অর্থে একটা কক্ষিগত ক্ষমতা বা মিলিটারি শাসন, হ্যাঁ, যেটা অন্য দেশগুলোতে কম বেশি, বা সশস্ত্র গ্রুপ, হ্যাঁ, এবং সমাজে দেখেন আওয়ামী লীগের লোক তারাই তো বলতো যে 10 লাখ লোক মারা পড়বে আওয়ামী লীগের। হ্যাঁ হ্যাঁ, অভ্যুত্থানের পরে জনবিক্ষোভের কারণে হামলা ভাঙচুর হয়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু আওয়ামী লীগ যেভাবে নিজেরাই দাবি করত, সেই তুলনায় তো এটা কিছুই হয়নি। মানে আওয়ামী লীগ নিজেরাই বলতো যে তারা একটা গণহত্যার শিকার হবে, 10 লাখ লোক মারা পড়বে। হ্যাঁ, আপনার ধরে, এবং 3 দিন অভ্যুত্থানের পরে, 5 তারিখের পর 3 দিন তো দেশে কার্যত কোনো গভর্নমেন্ট ছিল না, কার্যত না, আসলে ছিলই না। তারপরও আপনি দেখেন আমাদের ওই অর্থে সাধারণ মানুষের জানমাল কিন্তু লঙ্ঘিত হয়নি। হ্যাঁ, এক ধরনের অনিশ্চয়তা ছিল, এক ধরনের, যেহেতু একটা বড় পরিবর্তন হয়েছে, একটা বড় ফ্যাসিবাদী শাসনের অভ্যাসের মধ্যে তো মানুষ তো একটা দীর্ঘদিন একটা জিনিস করলে তো একটা অভ্যাসেও পরিণত হয়। ফলে একটা এত পরিবর্তন, এটা তো একই সাথে আপনার ধরেন যেটা কোপ আপ করা বা এটা তো অভ্যস্ত হওয়ারও তো একটা ব্যাপার আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে এই অভ্যুত্থানের পরে সেটা সবচেয়ে বড় বিউটি, যেটা অন্যান্য রেভলিউশনগুলো থেকে এটা বড় বিউটি হলো, এটা নেতৃত্ব দান করছে আমাদের জেনজি জেনারেশন। এই জেনজি জেনারেশন যেটা করছে, তারা জীবন দিয়া তাদের ইতিহাসে, তাদের যে কর্তাসত্তা, যেটাকে বলে ইতিহাসের সাবজেক্টিভিটি, হ্যাঁ, হিস্ট্রিক্যাল সাবজেক্টিভিটি, তারা যে একটা ঐতিহাসিক কর্তাসত্তা, এই জেনারেশন এই সময়ের যে কল ডাকে সে সাড়া দিছে, সাড়া দিয়ে ইতিহাসে তার জায়গা করে নিছে। ফলে এইটা আমি মনে করি এখনো পর্যন্ত ওই অর্থে আলোচনাই হয় নাই, কিন্তু সারা দুনিয়ার ইতিহাসে এই যে একটা নতুন জেনারেশন, একদম কিশোর। রেজাউল করিম, একটা মজার ঘটনা যেটা, সেটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই যে আন্দোলনটা তরুণরা করলো, আমাদের মানে দেশে যতটুকু আলোচনা না হচ্ছে, বাইরে কিন্তু এটা নিয়ে রিসার্চ হচ্ছে, আলোচনা হচ্ছে যে কিভাবে এই জেনজি জেনারেশন এরকম একটা আন্দোলনের নেতৃত্ব। আমি আপনাকে আমার ডিরেক্ট অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমি গত মাসে ইউনিভার্সিটি অফ উইসকনসিন একটা বক্তৃতা দিতে গেছিলাম, একটা পেপার প্রেজেন্ট করতে।
সেটাও ফ্যাসিবাদ নিয়ে। তো সেখানে আমাকে যারাই প্রশ্ন করতেছে, যাদের সাথে আমার ধরেন ইংল্যান্ডের লোকজন, আমেরিকার লোকজনের সাথে দেখা হচ্ছে, তারা সবাই আমাকে জিজ্ঞেস করছে এই ঘটনাটা কেমনে ঘটলো, বাচ্চারা এটা কেমনে ঘটাইলো, এটা কিভাবে সম্ভব। তো তখন আমি যেহেতু এখানে ছিলাম, আন্দোলনের মাঠে ছিলাম, সরাসরি ইনভলভ ছিলাম, তো আমি তখন বললাম যে এইটার যে একটা অভূতপূর্ব ঐক্য, হ্যাঁ, আমরা দেখ রাজনৈতিক দলগুলো কিন্তু আস্তে করে ফ্লোর ছেড়ে দিল যখন দেখলো আন্দোলন জমে উঠতেছে, ছাত্ররা লিড দিচ্ছে, তারা কিন্তু পিছনে এসে ভ্যানগার্ডের মতো দাঁড়ায় গেল। এবং যার যা সামর্থ্য আছে, আপনি দেখবেন যে বিএনপি, জামাত, কওমি, বাম দল, যার যত সামর্থ্য, সাধারণ জনতা, নারীরা, হ্যাঁ, এবং এই আন্দোলনে মেয়েদের যে ভূমিকা, সেটা ওই উল্লেখ করার মতো। মেয়েরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, দেখেন এই আন্দোলনের স্পার্কটা, মানে আন্দোলনের স্ফুলিঙ্গটা কিন্তু যখন থেমে যেতে নিচ্ছিল, যখন মানে ছাত্ররা আপনার ছাত্রলীগের দ্বারা অত্যাচারিত হয়ে ব্যাকফুটে চলে গেছিল, কিন্তু তখন মেয়েরা আগায় আসছে। এটা ফলে মেয়েরা এই আন্দোলনের লিডিং পজিশনে যেভাবে ছিল এবং আন্দোলনটাকে যেভাবে মাঠে বিজয় পর্যন্ত গড়ানোর ক্ষেত্রে, এবং অনেক মেয়ে মারাও গেছে, আমাদের অনেক বোনরা মারা গেছে, আহত হয়েছে প্রচুর, 11 জন নারী মারা গেছে এখন পর্যন্ত যে তথ্য এবং তালিকা তাদের যে দিয়েছে। বয়স, এবং এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোর জীবনটা গেল, এইটা একটা সিভিলাইজেশনাল ডিক্লাইন। কারণ আপনি একটা 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে, সে তার পুরো জীবনটা সামনে পড়ে রয়েছে, অমিত সম্ভাবনাময় একটা জীবন তার। সে হয়তো এখানে ভালো পড়াশোনা শেষ করতো, শেষ করে হয়তো বিদেশে উচ্চতর গবেষণায় যেত, সে হয়তো বড় লেখক হইতো, সে হয়তো বড় বিজ্ঞানী হইতো, ইউ নেভার নো, সে হয়তো আইনস্টাইনের চেয়ে বড় প্রতিভা নিয়ে জন্ম নিয়েছিল, কিন্তু সে আমাদের মাঝে নাই আর। এটা মানব সভ্যতার একটা অপূরণীয় ক্ষতি। ফলে আমাদের এমন একটা রাজনৈতিক বন্দোবস্তের দিকে হাঁটতে হবে এই অভ্যুত্থানটাকে মাথায় রেখে, যাতে কোনোদিনও আমাদের আর এই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে এরকম ক্ষতির সম্মুখীন হতে না হয়। এলান ওয়াসখান, দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের ক্ষমতার পালা বদলকালে প্রতিহিংসামূলক সহিংসতার ইতিহাস আছে। দেশের প্রধান বিরোধী দল বিএনপি কোট আন কোট দুর্নীতিপরায়ণ, ইসলামী চরমপন্থা একটি হুমকি। তবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে। এটি ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থনও পেয়েছে। এই সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে। তার একটা চিত্র কিন্তু দেখিয়েছে। আপনি তাদের এই যে বর্ণনাটা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বর্ণনার সাথে কিন্তু আমি একমত। এবং রাজনৈতিক সহিংসতা তো আমাদের বিভিন্ন সময় হয়েছে, এটা সাক্ষী আমরা। আওয়ামী লীগের 15 বছরের যে হিংস্রতা এবং তার প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে যেটা হওয়ার কথা ছিল, অনেকে ভেবেছিল আওয়ামী লীগ বেশি এটা বলেছে 10 লাখ লোক মারবে, এটা হলো তাদের নেতাকর্মীদেরকে করা যে তোমরা কিন্তু থেকো, ঐক্যবদ্ধ থাকো, ওরা উল্টাপাল্টা হলে পট পরিবর্তনে তোমাদের জীবন থাকবে না। ওরা ওইভাবে একটা ভীতি সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু যেটা হলো যে সেই তুলনায় আমি মনে করি কিছুই ঘটে নাই। অতীতে যে ধরনের সহিংসতা রাজনীতিতে হয়েছে, এত বড় একটা রেভলিউশনের পরে, এবং যে তরুণ রক্ত এই বিপ্লবটা ঘটিয়েছে, তাদের মধ্যে হয়তো আরও প্রতিশোধের আকাঙ্ক্ষা থেকেও থাকতে পারত, কিন্তু থাকে নাই। তারা অনেকটা বেশি ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। মানে এই জেনারেশনের প্রতি আমি আগেও বলেছি যে স্যালুট। এবং এরা কিন্তু ওই 60-এর দশকে যারা আন্দোলন করেছে তাদের মতো না, কারণ এদের ইনফরমেশনের অ্যাক্সেস অনেক বেশি, সারা পৃথিবী তাদের হাতের মুঠার মধ্যে। সুতরাং ইকোনমিক যে কথাগুলি বলেছে আমি এর সাথে একমত। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আমরা যে ইকোনমিক্স কিন্তু অর্থনীতির ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে থাকে। একটা জিনিস লক্ষ্য করুন, একটা হলো ফ্যাসিবাদী সরকারের পতন, একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়া, আর একটা হলো অর্থনীতি। আমাদের সাধারণ লোকেরা হয়তো বুঝবে না, সাধারণ লোকেরা সাধারণত চিন্তা করে তার দ্রব্যমূল্য কীরকম আছে, তাদের যানবাহনের ব্যবস্থাটা কত সুন্দর, কিন্তু ইন্টারন্যাশনাল কমিটি দেখে যে এইখানে অর্থনীতিটা আসলে কতখানি শক্তিশালী অবস্থানে আছে এবং এটা কতখানি সাস্টেনেবল। এর সঙ্গে কিন্তু তাদের অনেক সম্পর্ক জড়িত আছে, তাদের এখানে ইনভেস্টমেন্টের প্রশ্ন আসে। এখানে দুইটা জিনিস, একটা হলো স্থিতিশীল একটা সমাজ এবং গণতান্ত্রিক সমাজ, আর একটা হলো স্থিতিশীল একটা অর্থনৈতিক, শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ থাকা। এইটা যদি থাকে তখন আমাদের কি বলে, যেটাকে ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা থাকে, এটাও ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখবে যে এখানে ইনভেস্ট করা যায় কিনা।
এত উন্নয়নের কথা বলেছে হাসিনার আমলে, এত বিশাল বিশাল কর্মযজ্ঞ, যেটা আমরা আগে থেকেই বলে আসছি যে এদের সাথে কমিশনের বিশাল সম্পর্ক বড় বড় প্রজেক্টের। কিন্তু কই, এত উন্নয়নের গল্প করার পরেও বিদেশি ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত পরিমাণে আমাদের আসছে? দ্য ইকোনমিস্ট আরও বলেছে যে অন্তর্বর্তী সরকারকে 2025 সালের ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা দরকার। কবে নির্বাচন হবে তাও নির্ধারণ করতে হবে। আদালতগুলো নিরপেক্ষভাবে কাজ করা ও বিরোধী দলগুলোর সংগঠিত হওয়ার সময় পাওয়ার বিষয় প্রথমেই নিশ্চিত করতে হবে। এর কোনোটি সহজ হবে না, তবে একজন অত্যাচারী শাসককে হটানো এবং আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য বাংলাদেশ আমাদের এবছরের সেরা দেশ। এবং আমার মনে হয় সঠিক কথা বলেছে, কারণ একটা উদার সরকার গঠন করা এটা চারটিখানি ব্যাপার না। 15 বছরের এই ক্ষতকে করে ফ্যাসিবাদ প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখনও তাদের লোকজন রয়ে গেছে। আর একটা ব্যাপার কি, যে ভারতের সাথে 3 দিক দিয়ে ভারত আমাদেরকে পরিবেষ্টিত। আমার ভৌগোলিক অবস্থানই একটা দুর্বল জায়গায় আছে, আমাদের 3 দিক দিয়ে ভারত। এই ভারতের সাথে আমরা সুসম্পর্ক করতে চাই, কিন্তু এই ব্যাপারটা শুধু বাংলাদেশের একার না, ভারতের কাছ থেকেও আসতে হবে। এবং প্রতিদিন ভারতের যে প্রোপাগান্ডাগুলো আমি দেখছি, এবং মূলত সেগুলি এখন রুলিং পার্টি বিজেপি আরএসএস এরা করছে। ওনাদের ফরেন সেক্রেটারি এসে গেলেন, তারপরে যে বক্তব্য উনি দিয়েছেন যে বাংলাদেশের জনগণের সাথে আমাদের সম্পর্ক, এ কথা তো আমরাও সবসময় বলে আসছি যে বাংলাদেশের এবং ভারতের জনগণের মধ্যে সম্পর্ক থাকতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো যে এই দেশটি স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত এটাকে কখনোই একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখার চিন্তা করে নাই। তারা সবসময় ভেবেছে বাংলাদেশ একটা স্যাটেলাইট স্টেট। এই স্যাটেলাইট স্টেটের ধারণা থেকে তারা কিন্তু আমাদেরকে কি বলে, যেটাকে বিগ ব্রাদারের মতন তোমরা আমাদের পোষ্য, এরকম একটা ধারণা দিয়ে আসছে। তবে যেহেতু ভারত একটা বৃহৎ আঞ্চলিক শক্তি, কতটুকু হতে পারে জানি না, একটা বড় দেশ, বিশাল বাজার, সব কিছু মিলায় আন্তর্জাতিক কমিউনিটির কাছে ভারতের গুরুত্ব আছে অনেক, যদি বিশেষ করে তার বাজারের কারণে। কারণ 140 কোটি মানুষের মধ্যে কমপক্ষে 50 কোটি লোকের বাইং ক্যাপাসিটি আছে, যেটা আন্তর্জাতিক সম্পদের জন্য খুবই একটা লুক্রেটিভ জায়গা। সেই অর্থে একটা গুরুত্ব আছে, এবং সেই গুরুত্ব কিন্তু আমাদেরও কম নাই। 17 কোটি মানুষের একটা দেশ, এবং এই 17 কোটি মানুষ যদি আপনি মানে সাইজ হিসাবে দেখেন তো প্রায় তো আমেরিকার অর্ধেকেরও বেশি হবে যদি জনসংখ্যা হিসাবে আমরা হিসাব করি। পৃথিবীর অনেক শক্তিশালী অনেক দেশের দেশের চেয়েও থেকে অনেক অনেক বেশি বেশি। জনসংখ্যা। এবং এই 17 কোটি মানুষের ইতিমধ্যে আমি বিশ্বাস করি যে বিরাট একটা লোকের যে অদ্ভুত ক্রয় ক্ষমতা কিন্তু হয়েছে নানাভাবে। সেই ক্রয় ক্ষমতা শুধুমাত্র যে আভ্যন্তরীণ শ্রমশক্তি শ্রমজীবীদের হয়েছে তা না, আমাদের বিদেশ থেকে যে রেমিটেন্স আছে তার ফলে বিরাট একটা অংশের ক্রয় ক্ষমতা আসছে। এবং অন্যান্য যেমন ধরেন যে গ্রামে গঞ্জে মানুষের অল্টারনেটিভ জব অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রেও মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। সেই দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশ কিন্তু যথেষ্ট একটা শক্তিশালী। এবং ভারতের অনেকে যেটা ভাবতে চেষ্টা করে যে বাংলাদেশ মানে সামরিক দিক দিয়ে একটা খুব দুর্বল রাষ্ট্র, ওদের কেউ কেউ ঠাট্টা করে বলে যে মানে বাসের হেলিকপ্টার নিয়ে তারা ভারত আক্রমণ করতে চায়। বাংলাদেশ কখনোই আক্রমণাত্মক ডিফেন্স আমাদের না, ডিফেন্সিভ। সেই ডিফেন্সিভের ক্ষেত্রে এমনটা বলার না যে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় বাংলাদেশকে, বিষয়টা সেরকম না, যদি ওরা সেটা করতে চায়। আমরা মনে করি যে ভারতের দিক থেকে এগিয়ে আসতে হবে, প্রতিবেশীর সাথে কী সম্পর্ক সে করবে। যদিও মোদি ক্ষমতা আসবার বলছিল যে প্রতিবেশী ফার্স্ট, কিন্তু পরবর্তী আমি দেখলাম যে না, তার সময়ই সব প্রতিবেশীর সাথে তার সম্পর্কে অবনতি ঘটেছে সবচেয়ে বেশি। আমি তো মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ কখনোই কোনো সাম্প্রদায়িক শক্তি না, সাম্প্রদায়িক সমাজ না। কিন্তু ইন্ডিয়ান ভারতীয়রা আমাকে বলতে চাচ্ছে যে আমরা সাম্প্রদায়িক। অথচ দেখেন ব্রিটিশরা চলে যাওয়ার পরে ভারতে যে শত দাঙ্গা হয়েছে, এবং তার প্রতিক্রিয়ায় এখানে কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছু ঘটে নাই। আমার যতটুকু মনে আছে, একবার 66-এর দিকে একটা রায়টের ফলশ্রুতিতে কিছু লোক উগ্র হয়ে উঠেছিল, তাও অল্প সময়ের জন্যে। এবং আমার মনে আছে তখন আমাদের সমস্ত শিক্ষিত নাগরিকরা, বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছিল যে এটা আমরা করতে পারি না। এবং সেটা যারা করেছিল তারাও কিন্তু বাঙালি ছিল না, নন বেঙ্গলি যারা ছিল তারা, আমার যতটুকু আমার মনে আছে। বাংলাদেশকে কোনোভাবেই
সাম্প্রতিক দেশ হিসাবে চিহ্নিত করার যে প্রচেষ্টা, এটা আমার মনে হয় না আন্তর্জাতিক কমিউনিটি গ্রহণ করেছে। আন্তর্জাতিক কমিউনিটি গ্রহণ করলে ইকোনমিক্স কিন্তু আমাদেরকে এইভাবে করতো না, মূল্যায়ন করতে পারতো না। একটা মজার ব্যাপার হলো যে এই ক্ষেত্রে কিন্তু প্রধানত ফ্যাসিজমের পতনকে প্রদান করা হয়েছে। বাংলাদেশের যেটা বলেছে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা এখানে সবসময় ছিল জনগণের মধ্যে, সেটা আরও বেশি উজ্জীবিত হয়েছে মানুষ একটা ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু সিরিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে নো ডাউট একটা ফ্যাসিস্ট সরকারের অবনতি ঘটেছে, পতন ঘটেছে, কিন্তু এখানে যারা ক্ষমতা এসছে তাদেরকে নিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের কথা কিন্তু এখনও কেউ ভাবছে না। সবাই উল্লসিত যে ফ্যাসিবাদের পতন ঘটছে, কিন্তু এই লোকগুলি নিয়ে সিরিয়াতে একটা গণতান্ত্রিক সরকার হবে এইটা বুঝি কেউ ভাবছে না, যে কারণে ওই একটা জায়গায় গিয়েই বাংলাদেশ এক নম্বর হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। রেজাউল করিম রনি। এলাই নওয়াজ খান ভারতের প্রসঙ্গে কথা বলছিলেন, এবং আপনি জানেন শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং করা হয়েছে, এবং সেই ব্রিফিংটি করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। উনি বলেছেন যে দুই দেশের সম্পর্কের প্রধান অংশীদার বাংলাদেশের জনগণ। অতীতে কিন্তু তাদের মুখে এই কথাটি শুনিনি, যদি ইকোনমিস্ট বলছে যে 2025 সালের মধ্যে ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করা বাংলাদেশের প্রয়োজন। গোটা বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এতদিন পরে ইন্ডিয়ার টোনে একটা ধরেন কি বল পরিবর্তনের আভাস লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমি ইন্ডিয়ার কোনো কথাকেই খুব একটা বাংলাদেশ প্রশ্নে গুরুত্ব দিয়ে দেখতে চাই না। কারণ হইল যে 54 বছরের এই সম্পর্কের ইতিহাস পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস। এবং আপনার প্রশ্নে সরাসরি যদি ঢুকি, এতদিন কি তাহলে বাংলাদেশের জনগণ ছিল না? তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ ছিল না, এইটা জয়সওয়ালের কথায় বোঝা গেল। হ্যাঁ, এখন তাদের রিয়েলাইজেশন হচ্ছে, মনে হচ্ছে যে তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কটা এটা জনগণ কেন্দ্রিক হওয়া দরকার। এই কথাই তো আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে। তাহলে এতদিন জনগণ কেন্দ্রিক ছিল না, আওয়ামী লীগ কেন্দ্রিক ছিল। শেখ হাসিনাকে তারা শেল্টার দেওয়ার দিয়ে রাখছে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশ সম্পর্কে যত ভালো ভালো কথাই বলুক, তারা যদি ইউনূস সরকারকে মাথায় তুলেও নাচে, এতে আন্তরিকতা প্রমাণ হয় না। কারণ শেখ হাসিনার বিচার হওয়াটা বাংলাদেশ রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য জরুরি। আমরা বলতেছি না শেখ হাসিনার ধৈর্য আইনে ফাঁসি দিয়ে দেওয়া, আমরা ন্যায় বিচারের কথা বলতেছি। শেখ হাসিনার বিচার না হলে যেটা হবে, এই সমাজে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসবে না, এবং একটা ব্রুটাল স্বৈরশাসন এবং এইরকম ফ্যাসিস্টের বিচারের নজির দুনিয়াতে তৈরি করার দরকার আছে কেন? ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে যারা রাজনীতি করবে তাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য। তারা যদি রিয়েলি মিন করে বাংলাদেশের জনগণ, তাহলে বাংলাদেশের জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনার যে পতন হয়েছে, এই গণধিকৃত গণশত্রুর ব্যাপারে তাদের পজিশন নিতে হবে। সেই পজিশন নেওয়া মানে তো শেল্টার দিয়ে তারা দুধকলা দিয়ে পোষানা, তাকে বাংলাদেশের হাতে ফেরত দিতে হবে। হ্যাঁ, তখন ফেরত দিয়ে তারা তার ন্যায় বিচার, সুষ্ঠু বিচারের জন্য দিন রাত 24 ঘন্টা কনসার্ন ব্যক্ত করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ফার্স্ট কাজ হইল জনগণ যদি আপনি যে কথা বললেন, সে যদি জনগণ রিয়েলি মিন করে দেয়, এটা যে মিন করে না এই কথা গুরুত্ব দেওয়ার যে কোনো সুযোগ আমাদের নাই, পূর্ব অভিজ্ঞতা থেকে যে বলতেছি কথাটা, কেন সে যদি জনগণ মিন করতো, তাহলে প্রথম স্টেপ হইতো শেখ হাসিনার ব্যাপারে তার বক্তব্য থাকতো, ইন্ডিয়ার পজিশন থাকতো। শেখ হাসিনার ব্যাপারে এবং এই অভ্যুত্থানের ব্যাপারে ইন্ডিয়ার পজিশন ছাড়া ইন্ডিয়ার কোনো রকম কোনো বক্তব্য আমরা বিশ্বাস করব না। ভারত যখন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে একটা প্রোপাগান্ডা শুরু করলো আমাদের বিরুদ্ধে, সেই প্রোপাগান্ডার রেজাল্টটা কী হলো? আগরতলায় হামলা হইলো, এবং সে জেনেভা কনভেনশন লঙ্ঘন করলো।
আমাদের দেশের হিন্দুদেরকে যাদেরকে মনে করতো তারা খুব ভারতের দিকে তাকায় থাকে, ভারতকে বিশ্বাস করবে, সেই হিন্দুদের বিশ্বাসও তো হারাইছে। কারণ হিন্দুরা তো জানে এখানে প্রকৃত অবস্থা কি। এখানে কেউ হিন্দু হওয়ার জন্য তো আক্রান্ত হয়নি, আক্রান্ত হয়েছে আওয়ামী লীগ হওয়ার জন্য। সেখানে অনেক বেশি মুসলমান আওয়ামী লীগ কর্মী নেতা আক্রান্ত হয়েছে হিন্দুদের তুলনায়। হিন্দুরা দেখলো কি যে ভারত তাকে নিয়ে ব্যবসা করতে পারে, সে লোকটা জীবিত, তারে মেরে ফেলতে পারে ভারত তার প্রয়োজনে। হ্যাঁ, ফলে হিন্দুরা ভারত তার যে বন্ধু না, এই মেসেজটা অন্তত ভালোভাবে পেয়ে গেছে এর মধ্য দিয়ে। কারণ তাকে জিম্মি করে, তাকে কেন্দ্র করে ভারত যে বাণিজ্য করার চেষ্টা করলো, ইন্টারন্যাশনালি বাংলাদেশকে যেভাবে পোর্ট্রেট করার চেষ্টা করলো, হ্যাঁ, যে এখানে একটা হিন্দু বিরোধী ইসলামিস্ট আপরাইজিং হয়েছে, হ্যাঁ, এটা তো আসলে ফেল করছে। এবং আমাদের ডায়াসপোরা কমিউনিটি যারা বিদেশে থাকেন তারা কিন্তু বেশ ব্যাপক ফাইট দিছে। হ্যাঁ, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বাংলা ইংরেজিতে লেখালেখির চেষ্টা করছি। সেদিক থেকে আপনার ভারতের ব্যাপারে আপনি সরাসরি ভারতের সুন্দর কথায়, হ্যাঁ, দুষ্ট লোকের মিষ্টি কথার মতো মনে হবে, হ্যাঁ, এটা আপনি আসলে বিশ্বাস করতে পারবেন না। এই যে সে তার প্রোপাগান্ডা স্কিল, প্রোপাগান্ডার রেজাল্টের ফলে কি হলো, গ্লোবালি সে কিন্তু একটা আলট্রা ফ্যাসিস্ট শক্তি হিসাবে তার নতুন পরিচয় সে হাজির করলো। তার গণতান্ত্রিক ইন্ডেক্সের কিন্তু তার ক্ষতি করলো। বাংলাদেশে কিন্তু কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, তারা মনে করছে বাংলাদেশের জন্য বিশাল ক্ষতির কারণ। নো, আমি মনে করি বাংলাদেশ এই সত্যের জয়বাদ বা আপনারা যে বাংলাদেশ যে এক অর্থে, হ্যাঁ, শুধু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করার মধ্যেই ছিল, তার মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনালি উইন করছে। এই প্রোপাগান্ডা যুদ্ধে ইন্ডিয়া মোটামুটি ব্যাকফুটে গেছে। তাহলে নেক্সট স্টেজে তাহলে থাকে কি, নেক্সট স্টেজে আমরা দেখলাম কি সমস্ত রাজনৈতিক দলগুলো দেখেন আওয়ামী লীগ ছাড়া সব ডান বাম, হ্যাঁ, হিন্দু বৌদ্ধ সমস্ত দলগুলো ভারত প্রশ্নে কিন্তু একটা আমরা জাতীয় ঐক্যের একটা এই যে পিকচারটা, সেই পিকচারটা কিন্তু বাংলাদেশকে, হ্যাঁ, একটা নতুন একটা স্পিরিট দিচ্ছে, হিস্টোরিক্যাল পিকচার, একটা হিস্টোরিক্যাল পিকচার বলতেছে লোকজন। তাইলে দেখেন, তাহলে আমরা দীর্ঘদিন যাবত বলতেছিলাম যে ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে, সেই ঐক্যের একটা রাজনৈতিক ম্যানিফেস্টেশন আমরা দেখলাম। কিন্তু এখন আমার কথা হলো, আমরা যেটা বলতেছিলাম জাতিগত ঐক্যটা শুধুমাত্র একটা ইভেন্ট ভিত্তিক না, যে ভারত আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে বা বক্তব্য দিচ্ছে এই জন্য আমরা ঐক্যবদ্ধ হবো। নো, ভারতের ব্যাপার, ভারত দেখেন আমাদের বায়োডাইভার্সিটি, বাংলাদেশের যে বিউটি, সৌন্দর্য যেটা, তাই না, আমাদের ডেল্টা ল্যান্ড, নদীমাতৃক দেশ, সেটা নষ্ট করার প্রধান কারিগর হলো ইন্ডিয়া। ফলে এটা তো একটা সভ্যতা বিরোধী অপরাধ করছে ভারত। হ্যাঁ, নদীর পানি থেকে শুরু করে বর্ডার কিলিং, পৃথিবীতে কোনো দেশে যুদ্ধ ছাড়া, হ্যাঁ, মানে ঘোষিত যুদ্ধ ছাড়া বর্ডারে তো এত লোক মারা যায় না, পৃথিবীর কোনো দেশে মারা যায় না। চায়না এবং ইন্ডিয়ার বর্ডার নিয়ে আপনার সমস্যা বহু পুরানা, অনেক বছরের। কই সেখানে তো এরকম মারামারি এইভাবে প্রাণ ক্ষয় হয় না, লোকজনের গুলি করে হত্যা করা হয় না। তাহলে বাংলাদেশ ভারত সীমাতে যে পরিমাণ এটা একতরফা কিলিং যেভাবে ভারত করতেছে, সেটা তো এখানে এই জন্য আমি বলছি ভারত সম্পর্কে আমাদের পারসেপশন, আমাদের যে মনোভঙ্গি, এটা পরিবর্তন করতে হবে। সেই মনোভঙ্গিটা কি, একটা সার্বভৌমত্ব রাষ্ট্রের বেসিক কনসেপ্ট হলো সে অপর রাষ্ট্রকে তার শত্রু ধরে নিয়েই পলিসি ঠিক করে। বন্ধু রাষ্ট্রের পলিসি শুধু ভারত না, কোনো রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের থাকা যাবে না। আমরা ধরে নিই আমাদের সার্বভৌমত্বের মূল কনসেপ্টটা রাষ্ট্র যেভাবে দাঁড়ায়, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র সভারেন স্টেট যেভাবে দাঁড়াইছে, আমাদেরও সেভাবে চিন্তা করতে হবে। এই 54 বছরের ইতিহাস পর্যালোচনা করে আমাদের একটা কমন ন্যাশনাল পজিশন লাগবে। পানির সমস্যা, বর্ডারের সমস্যা, বাণিজ্য ঘাটতি, হ্যাঁ, অন্যান্য সমস্ত, এবং এখানে কি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশ থেকে ভারতে যায়। একটা বিশাল জনগোষ্ঠীর দেশ, আপনার চেয়ে প্রায় 20 গুণ বড় না 21 গুণ বড়, হ্যাঁ, কিন্তু তার আয়টা এখান থেকে যায়। তো আপনার এই জন্য ভারত প্রশ্নে আমাদের একটা কমন জাতিগত অবস্থান লাগবে, যে অবস্থানের ভিত্তিতে আমরা ভারতকে বলতে পারবো দেখেন আপনারা অনেক ভালো প্রতিবেশী, হ্যাঁ, আমরা খুবই সৌভাগ্যবান আপনাদের পাইছি 54 বছর ধরে, কিন্তু এই 54 বছরের সালতামাইমা হইলো এটা, হ্যাঁ, শানের নজরুল হলে এটা আমাদের জাতীয় পজিশন, আপনাদের এইভাবে আসতে হবে, তাইলে সম্পর্ক হবে, হ্যাঁ, না নাইলে হবে না। এলাইন ওসকান ইন্ডিয়ান হেজিমনির বিষয়ে বা এর বিরুদ্ধে যে এটা আমরা বললাম হিস্টোরিক্যাল পিকচার আমরা দেখলাম, বাংলাদেশের সব মানুষ এক জায়গায় হলো, সব রাজনৈতিক দলগুলো, ধর্মীয় নেতারা, এটা কি শুধু একটা ইভেন্ট থাকবে? যদি আপনাকে প্রশ্ন করি যে সামনের দিনগুলিতে সব বিষয়ে সব সময় এই ধরনের একটি ছবি আমরা পাবো, সেই আশা কি আমরা করতে পারি রাজনৈতিক দলগুলোর কাছে? আমি রনির কথার রেশ ধরে আগে একটু বলে তারপরে এই জায়গায় আসছে, সেটা হলো যে ভারতের পররাষ্ট্রনীতি কিন্তু মূলত এই চাণক্য নীতির উপর নির্ভর করে, যেটা প্রতারণা এবং প্রবঞ্চনার সাথে জড়িত এটা। এবং আপনি দেখবেন যে দালাই লামাকে রেখে চীনের সাথে সম্পর্ক এবং করতে চেয়েছে, কিন্তু বহুবার মিটিং হয়েছে, কিন্তু সে সম্পর্ক কোনো হয় নাই। যেটা রনি বলল যে শেখ হাসিনাকে রেখে এই সম্পর্কের ব্যাপারটা আপনি দেখবেন হিস্ট্রি যেটা বলে সেটা হলো এরা সবসময় কিন্তু প্রতারণা এবং প্রবঞ্চনার মধ্যে দিয়ে প্রবঞ্চকের মতন
সবসময় তার পরস্পরের দিকে তারা চালিয়ে গেছে। আপনি দেখবেন যে ওদের নেহরু সাহেব জোট নিরপেক্ষ আন্দোলন গঠন করছেন অশ্ব এবং ইয়ের মাঝখানে থেকে যে নিরপেক্ষ, কিন্তু ওনারই কন্যা ন্যাটো এবং অশ্বর মাঝে থাকবেন তিনি, কিন্তু ওনার কন্যা দেখা গেল 71 সালে রাশিয়ার সাথে 25 বছর না কত বছরের একটা চুক্তি করে বসলেন। যদিও তিনি এই অশ্বর সদস্য হন নাই, কিন্তু সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে অশ্ব জোট তার সাথে যুক্ত হলেন তারা। সুতরাং এইভাবে তাদের, আপনারা যদি ইন্ডিয়া চায়না ওর একটা বই 62টা যুদ্ধের উপর রয়েছে, সেই বইটা পড়লে বুঝতে পারবেন তখন কিন্তু বলা হচ্ছিল যে চীন আক্রমণ করেছে, কিন্তু নেহরু সাহেব ব্রিটিশের জার্নালিস্টকে এনে যখন এই পুরা ঘটনা দেখালেন, পরে ওই বইতে দেখা গেল, ওই বইয়ের শিরোনাম হলো ইন্ডিয়া চায়না ওয়ার, এবং এখানে দেখা গেল যে নেহরু সাহেব যুদ্ধর ঘোষণা ইন্ডিয়াই করেছে, পরে ব্লেম করতে চেয়েছে চায়নাকে। সেই বই পরে কিন্তু ইন্ডিয়াই করছিল, নেহরু সাহেব কি বলে এটাকে কি বলে নিষিদ্ধ করেছে, ওই বই কিন্তু আর করে নাই। সুতরাং রনি যেটা বলছে যে এটা বিশ্বাস করার জায়গা না, এই বিশ্বাস করার জায়গা যেখানে নাই, সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান হেজিমনি বা ইন্ডিয়ার এই কি বলে সম্প্রসারণবাদী আধিপত্যবাদকে মোকাবেলা করতে বলে জাতীয় ঐক্য ছড়া সম্ভব না। সেই ঐক্য এটা না, কোনো ইভেন্ট না, এটা অতীতে হয় নাই। যেহেতু এটা আমরা একটা এই মানে ডক্টর ইউনূসের নেতৃত্বে এইরকম একটা জিনিস আমরা একটা ছবি অন্তত পেয়েছি, ওই যেটা যে বললো যে হ্যাঁ এটার জন্য আমাদেরকে একটা পার্মানেন্ট একটা জায়গা, জনগণের মধ্যে এই স্পিরিটটা করা আর কি, মানে লিডারশিপ তো আছে। নওয়াজ খান, আপনি কিন্তু আমাদের এই টক শোতে একদিন বলেছিলেন যে সাধারণ জনগণের কিন্তু ভাবনা চিন্তা কোনো ভেজাল নেই, তারা কিন্তু ঠিকঠাক মতো চিন্তাটা করে। কিন্তু আমার প্রশ্নটা ছিল রাজনৈতিক দল এবং তাদের নেতাদের নিয়ে প্রশ্নটা ওঠায়, মাঝে মধ্যে ওঠে। এই কারণে আমি প্রশ্নটা করেছিলাম যে ইভেন্ট না ভেবে একটা পার্মানেন্ট একটা নীতি কি হতে পারে, বা এরকম একটা নীতি হওয়ার সম্ভাবনা, বা এরকম একটা নীতির পথে যাওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কি আমরা আশাবাদী হতে পারি? এটা আসলে দীর্ঘদিনের, মানে আমি প্রধানত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ, জিয়াউর রহমান, এরশাদ, পরে মূলত বিএনপি এবং আওয়ামী লীগ শাসন করে আসছে। এর মধ্যে দিয়ে তো রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধে রন্ধে যে কায়েমি স্বার্থটা যে ডেভেলপ করছে, ক্ষমতায় যাব, তারপরে লুটপাট করব, এটা কমিশন খাবো ইত্যাদি একটা জিনিস দাঁড়িয়েছে। সেই জায়গায় একটা দেশপ্রেমের জায়গায় নিয়ে আসাটা কঠিন কাজ, এটা যে খুব না। আর আমি জনগণের কথা বলি এই কারণেই যে জনগণের কাছে কিন্তু খুব অল্প জিনিস, আকাঙ্ক্ষাটা হচ্ছে এত অল্প, এই যে শুধুমাত্র জিনিসপত্রের দাম কমলে হলো, সে স্মুথলি উত্তরার থেকে মতিঝিলে আসতে পারলো, বাইরে বাড়িতে স্মুথলি যেতে পারলো, খুব ছোট্ট এত অল্প আকাঙ্ক্ষা। এই অল্প আকাঙ্ক্ষাকে যদি আমরা করতে পারি, মানে অর্থনৈতিকভাবে এই নিশ্চয়তার জায়গা যে এই সরকার মানে নট অনলি ইউনিট সরকার, পরবর্তী যে কোনো সরকার যে আমাদের এই ব্যাপারগুলি সিরিয়াসলি নিয়েছে। এখন তো এমন যেটা দাঁড়িয়েছে যে পলিটিক্স করা মানে লুটপাট করা, এই জায়গার থেকে বেরিয়ে আসার জন্যে জনগণকে কনফিডেন্ট নিতে হবে। জনগণকে কনফিডেন্ট নিতে গেলে তাদেরকে এই দ্রব্য মূল্য থেকে আর তাদের মানে আনুষঙ্গিক জীবনযাপনের যা কিছু আছে এইগুলিকে তাদের আওতার মধ্যে নেওয়া, একই সঙ্গে যখন তারা আওতার মধ্যে থাকবে তাদেরকে ইন্সপায়ার করা দেশপ্রেমের জন্য। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। রেজাউল করিম রনি, ছাত্ররা রাজনীতিতে আসছে, রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিবে, এরকম একটি আলোচনা মাঠে ছিল, কিন্তু গত এক সপ্তাহে আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে যে আসলেই তারা রাজনৈতিক
দল গঠন করবে বা করতে যাচ্ছে, তাদের এই রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? তারা নানান ধরনের কথা বলছে, কিন্তু তাদের উদ্দেশ্য কি ক্ষমতা না অন্য কিছু? আমরা যে কোনো রাজনৈতিক উদ্যোগকে স্বাগত জানাই, এবং রাজনীতি করার অধিকার যেহেতু আপনার প্রত্যেক মানুষেরই, প্রত্যেক নাগরিকেরই থাকা উচিত, আছে, করতেই পারে। কিন্তু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নেতৃত্বকে আমরা দেখলাম এবং যেই নতুন জন আকাঙ্ক্ষার কথা আমরা শুনতেছি, মানে জেনজি অভ্যুত্থানে যেটা আলোচনা একটু আগে করলাম, তো জেনজির যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে জেনজির একটা নতুন আকাঙ্ক্ষা যদি আমরা মনে করি সমাজে তৈরি হয়েছে, এবং সেই আকাঙ্ক্ষাগুলোকে যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করতেছে, অনেকদিন ধরে করে আসছে, তারা ধারণ করতে পারছে না, সেক্ষেত্রে নতুন রাজনীতির প্রয়োজনীয়তা সমাজে দেখা দিতে পারে, নতুন রাজনীতি সেই কারণে আসতেও পারে। এখন কথা হলো, আপনি ক্ষমতায় থেকে রাজনৈতিক দল যদি গঠন করেন, সেটা তো একটা কিংস পার্টির মর্যাদা পাবে, মানুষের বিশ্বাসযোগ্যতা সেটা অর্জন করতে পারবে না। কিন্তু তাই বলে নতুন রাজনীতি আমাদের এখানে দরকার, কারণ আমি যেটা বারবার বলি যে আমাদের এখানে রাজনীতিটা কিন্তু আওয়ামীময় রাজনীতি। দেখেন আওয়ামী লীগের সময়ে দেখেন এখানে কিন্তু সমস্ত লোক আওয়ামী লীগের সাথে মিলে থাকা বা আওয়ামী লীগ হয়ে থাকার ব্যাপারে আগ্রহী ছিল। তো এই কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা অনেক লম্বা সময় লাগছে। কিন্তু সেখানে যদি সমাজে যে যার জায়গার থেকে যদি একটা প্রবল নৈতিক অবস্থান থাকতো যে না, আমি মুজিব পূজা করব না, না আমি ফ্যাসিবাদের সুরে সুর মিলে চলবো না, চাকরিজীবী আমলারা সব মুজিববাদী হয়ে গেছিল, আপনার শিক্ষকরা সব ক্যাডার হয়ে গেছিল, ছাত্রলীগের ক্যাডারদের সাথে হাতে হাত ধরে তারা কাজ করছে, এই যে বাংলাদেশের পুরা সমাজের একটা আওয়ামীকরণ হয়েছে আমি বলবো, এবং ফ্যাসিবাদী প্রবণতা, ফ্যাসিবাদকে একটা সামাজিকীকরণ করা হয়েছে, সেই সামাজিকীকরণ করার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের এখানকার যে টোটাল রাজনৈতিক স্পিরিট যেটা, সেটা আমরা নষ্ট করছি। ইভেন যেই কওমি এবং হেফাজতের লোকদেরকে আমরা ইসলাম, নৈতিকতা এবং মূল্যবোধের একটা ধরনের প্রতীক আকারে আমরা দেখি, তারাও যখন এই তাদেরকে কওমি জননীর আখ্যায়িত করলো, তখন কিন্তু সমাজের যে মোরাল স্ট্যান্ডার্ড এটা কিন্তু থপ করে নিচে মানুষ হতাশ হয়েছে। মানুষ হতাশ হয়েছে, ফলে ফ্যাসিবাদ প্রলং করার, লম্বা সময় থাকার একটা সুযোগ পেয়েছে এই পুরো অবস্থার মধ্যে। ফলে আমি মনে করি এবং এর মধ্যে একমাত্র আপনি যদি দেখেন বিএনপির দিকে, বিএনপি তার জেল, জুলুম, অত্যাচার সব কিছু সহ্য করেও সে কিন্তু তার একটা গণতান্ত্রিক উপায়ে যতখানি সম্ভব সে রাস্তায় দাঁড়াইতে পারতেছে না, প্রেস কনফারেন্স করছে, সে রাস্তায় দাঁড়ানোর সুযোগ পাইছে, একটা মানববন্ধন করছে, আরেকটা সুযোগ পাইছে সে একটা সমাবেশ করছে, আরেকটা সুযোগ পাইছে জেলা পর্যায়ে গেছে, আরেকটা সুযোগ পাইছে বিভাগে আসছে, আরেকটু সুযোগ পাইছে সে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিছে, এবং তার অফিসে যেভাবে কমান্ডো স্টাইলে আক্রমণ করা হইলো, হ্যাঁ, এবং সেখানে থেকে সব কিছু লুটপাট করা হইলো আমরা দেখছি, এবং হাজার হাজার নেতা কর্মীদেরকে আপনার গায়েবী মামলা দেওয়া হয়েছে। পৃথিবীর ইতিহাসে এত গায়েবী মামলা আর কোথাও হয়নি, এবং নেতাকর্মীরা আপনার বনে জঙ্গলে নদীতে নৌকাতে ঘুমাইতেছে। তার মানে কি একটা গৃহযুদ্ধ, আরেকটা সেকেন্ড মুক্তিযুদ্ধ শুরু হওয়ার উপক্রমের দিকে চলে গেছিল দেশটা। সেই জায়গায় বিএনপি কিন্তু একটা শান্তিপূর্ণ আন্দোলন সবসময় করে গেছে, কিন্তু সেই আন্দোলনটা জনগণের প্রত্যাশা অনুযায়ী সবসময় করতে পারছে, সে দাবি আমি করব না, কিন্তু সে করে গেছে তার মতো করে যাওয়ার মধ্যে দিয়ে আজকে কিন্তু দেখেন এই যে বেগম খালেদা জিয়া, আমি বলছিলাম গণতন্ত্রের প্রতীক এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক আকারে আজকে দাঁড়াইছে, এবং ছাত্র জনতা কিন্তু ঠিকই বলছে তারা যে ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল হলো মুক্ত খালেদা জিয়া, এবং ছাত্র জনতা এবং বিএনপিরও সবার মিলে। এবং এই জন্য আমরা বলবো যে অভ্যুত্থানের স্পিরিটটাকে আমরা ডিভাইডেড করতে দিব না। এই যে ছাত্র, বিএনপি, জামাত, এই ডিভিশনটা আমাদের দরকার নেই। অভ্যুত্থানের স্পিরিটটা এটা খুবই পবিত্র স্পিরিট, এটি বাংলাদেশ গঠনের জন্য যথেষ্ট। অভ্যুত্থান হওয়ার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত তো কায়েম হয়নি। সেই রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের জন্য যদি ছাত্ররা মনে করে একটা নতুন রাজনীতি তারা সমাজে দিবে, বা তারা যে রাজনীতি করতে চায় সেইটাই আগামী দিনে জনগণের যে আকাঙ্ক্ষা, নাগরিক ভিত্তিক জেনজি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার এই গণতান্ত্রিক পরিবেশ তৈরি করলো, এবং জেনজি যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই অভ্যুত্থানটা করছে সেটাকে তারা বাস্তবায়ন করবে, সেক্ষেত্রে তাদের রাজনৈতিক দল করাটাকে আমি স্বাগত জানাই এবং দরকার মনে করি। তারা যদি রাজনৈতিক দলই করে, তারা যে নাগরিক কমিটির কথা বলতে, সেই নাগরিক কমিটিতে নাগরিক নেই, ছাত্র। ছাত্ররাও নাগরিক, কিন্তু শুধু ছাত্ররা তো নাগরিক না, নানা পেশাজীবী আছে, নানা বয়সের লোকজন আছে। তো এটা একটা ছাত্র কমিটি, মোরললেস। তো নাগরিক কমিটি টোটালি প্রপারলি নাগরিক কমিটি হয়ে ওঠারও একটা ব্যাপার থাকে। রাজনীতি আপনি করবেন, ওয়েলকাম। বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন না হইলে এইভাবে ফ্যাসিবাদ আসতো না। বাংলাদেশের মানুষ দলাদলি প্রবণ, দলকানা, দলের জোয়ারে, দলের হুজুগে থাকে। আমাদের রাজনীতি দরকার, নতুন রাজনীতিকে স্বাগতম, কিন্তু সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। চালাকি, ভণ্ডামি এবং
আপনার সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মধ্য দিয়ে না, জনগণের ভেতর থেকে আসতে হবে, জনগণের ভিতর থেকে রাজনৈতিক শক্তির উত্থান হতে হবে। তাহলেই কেবল সেটা জনগণের কাছে আস্থাভাজন হবে, জনগণের সমর্থন লাভ করতে পারবে। অ্যালাইন ওয়াসখান। আমি প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের সামনে কিন্তু আসামের ছাত্র মুভমেন্টটা আছে এবং প্রফুল্ল নেতৃত্বে তারা কিন্তু একটা দলও গঠন করেছিল, এবং সরকারও নির্বাচনে গিয়েছিল। জিতেছিল। এখন কিন্তু তাদের কিন্তু কোনো অস্তিত্ব নাই, নাই। এই আশঙ্কাটা আমার মধ্যে আছে। আর যেটা হলো যে অনেকেই বলেছে যে ক্ষমতায় থেকে দল গঠন এটা টিকবে না, এটা কিন্তু তা না। আমাদের এখানে ক্ষমতায় থেকে দল গঠন হয়েছে, বিএনপি ক্ষমতা থেকে হয়েছে, জাতীয় পার্টি ক্ষমতা থেকে হয়েছে। এটা বিষয় না, বিষয়টা হলো যে একটা ফিলোসফিক্যাল জায়গা থাকতে হবে। আমার এই দল, একটা নতুন দল কেন গঠন হবে, হ্যাঁ, আমার এতগুলি রাজনৈতিক দল থাকতে কেন গঠন হবে, এই যুক্তির জায়গাটা এই ছাত্রদেরকে আগে সামনে আসতে হবে। এই কারণে আমরা এই নতুন দল গঠন করছি। তারা বলেছে, কিন্তু তারা হ্যাঁ। বলেছে যে আমরা একটা মধ্যপন্থী রাজনীতির কথা বলছি, না, এটা আমাদের আদর্শ হবে। এবং তারা আরো কিছু বলেছে, কিন্তু তারা বলেছে যে আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না, আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই। আমার পৃথিবীর সব জায়গাতেই এই বাম ডাম এই ইসলাম ফোবিয়া এইগুলি আছে। এটা 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 ইউরোপের মতন জায়গাতে আছে যেখানে গণতন্ত্র মানবাধিকার নিয়ে বেশি কথা বলা হয়। সুতরাং এইগুলি সমাজে থাকবে। আপনি ইটালির কমিউনিস্ট পার্টি একসময় বৃহৎ কমিউনিস্ট পার্টি ছিল, ইটালির কমিউনিস্ট, এটা কোনো বিষয় না। বিষয় হলো যে আমাদের এখন সবচেয়ে যে বড় যে একটা সত্যিকারের অর্থবহ গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে আমরা কাজ করে যাব এবং এটাই আমাদের একমাত্র লক্ষ্য হবে। এই অঙ্গীকারগুলো যে থাকে, স্পিরিটটা যে থাকে, এখন যারা ছাত্র তাদের মধ্যে যদি এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যদি তীব্র এবং গভীর হয়, তাহলেই কেবলমাত্র, আমি বলবো না যে এই ছাত্ররা কোনো দল গঠন করতে পারবে না, দল গঠন করার অধিকার সবাই আছে, কিন্তু একটা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে। তাদের ব্যাপারে মানুষের আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি যে এই ছেলেগুলি বড় কিছু করতে পারবে। ভয়টা হলো ওখানে তারা যদি আসলেই যদি সত্যিকার অর্থে একটা মানে কি বলে অর্থবহ কিংবা সত্যি একটা ফিলোসফিক্যাল জায়গায় যদি না যেতে পারে, চেষ্টা করলো, অনেক বড় বড় কথা বললো, পারলো না। আর একটা ভীতি যেটা হলো যে ওই সময় যে সব সমন্বয়করা ছিল, ওইখানে তো দেখলাম যে অন্য অন্য ছাত্র সংগঠনের সমন্বয়ক ছিল। এখন যদি এই সমন্বয়করাই যদি এই 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 ধরনের একটা উদ্যোগ গ্রহণ করে, উদ্যোগ মানে যে ছাত্ররা, সমস্ত ছাত্র ইনভলভ, এটা কিন্তু ভাবা যাবে না। সুতরাং এই দল গঠন করতে চাচ্ছে সেটা ঠিক আছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের একমাত্র আকাঙ্ক্ষা থাকবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার দিক থেকে যে যেখানে আছে সবাইকে নিয়ে একসঙ্গে চলার মানসিকতা তৈরি করতে হবে। মানে আমি তো এই রাজনীতি আমাদেরকে রক্তের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করেছে। এবং রাজনীতির যে অবস্থা আমাদের ধরেছে, আমরা ওই জায়গায় থাকতে চাই না। আমরা ভাই ভাই এক জায়গায় থাকতে চাই। মতবিরোধ থাকবে, এক টেবিলে বসে কথা বলবো, কিন্তু হিংস্রতা, রাজনৈতিক মতবিরোধের হত্যা করা, এই যেটা আওয়ামী লীগ যেটা চালিয়ে আসছে একদম ৭২-এর শাসন থেকে আরম্ভ করে পরবর্তী এই সময় পর্যন্ত, যে প্রতিপক্ষর কোনো কথা তারা শুনতে রাজি না। আর একটা হলো যে আওয়ামী লীগ মানে তাকে ভয় পেতে হবে। আমি আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, যুবলীগ করি, জনগণ আমাকে ভয় পেতে হবে। এই ভয়ের জায়গাটাকে ধ্বংস করে সবাই, একটা লোক, একজন লোক যদি বঙ্গভবনের সামনে একটা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে যে আমি তোমার সরকারকে চাই না, এই কথাটা বলতে পারে, যেদিন বলতে পারবে এবং এই ধরনের একটা জায়গা সময় বা সমাজ তৈরি করতে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলেই কেবলমাত্র একটা নতুন দল বলেন কিংবা যারা পুরনো দল আছেন কিংবা এই রেভলিউশন অর্থবহ হিসাবে আমাদের সামনে আসতে পারে। পৃথিবীতে অনেক বিপ্লব পরবর্তীকালের হয়ে গেছে, মানে আপনি যদি ফরাসি বিপ্লব থেকে শুরু করে অনেক বিপ্লব পরবর্তীকালে কিন্তু যারা বিপ্লবী লোকজন পরে কিন্তু গিলোটিনে পড়ে গেছে, ফরাসি বিপ্লবের যেটা হয়েছে। সুতরাং আমরা চাই যে ঐক্যটা ওই দিন প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যর যে জায়গাটা তৈরি হয়েছিল, এই জায়গাটা স্থায়ী করার জন্যে যত দল করেন এই জায়গাটা স্থায়িত্ব করার জন্যে ঐক্যবদ্ধ থাকার যে একটা প্রেরণা সবার মধ্যে তৈরি করা, তাহলেই কেবলমাত্র আমাদের এই ছাত্রদের এই রেভলিউশন বলেন, অন্য অন্য যা কিছু সংস্কার যা কিছু আছে তা সব অর্থবহে আমাদের সামনে আসবে। রেজাউল করিম রনি এবং অ্যালাইন ওয়াসখান,
আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ আমাদের দীর্ঘ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।